নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প চতুর্ভুজ, কলমে সুচন্দ্রা চক্রবর্তী। এবার বুঝতে পারছো তো রাইমণি, এই বাড়িতে তোমার কত বড় শত্রু ঘুরে বেড়াচ্ছে। দেখো, আমি তো অঘরীতান্ত্রিক, আমাকে শেষ করার মতো ক্ষমতা নেই মহিলার, কিন্তু তুমি তো একজন সাধারণ মেয়ে মানুষ মাত্র, তার ওপর আবার অন্তঃসত্ত্বা। তোমাকে মেরে রাজবাড়ির বাগানে পুঁতে ফেলতে ওই ধুরন্ধর মহিলার যে এক মুহূর্ত লাগবে না, এটুকু বোঝার মতো বুদ্ধি নিশ্চয়ই আছে তোমার। আর রইলেন বাবা, তার বয়স হচ্ছে, কে বলতে পারে কবে ভালো মন্দ কিছু একটা ঘটে যাবে। তার চেয়ে আমার হাত ধরো, তন্ত্রবিদ্যার জোরে তোমার চারদিকে এমন একখানা রক্ষা কবচ বানিয়ে দেবো না, শুধু ওই সর্বাণী মুখুজ্জে কেন, ওর বাপও তোমার গায়ে একটি আঁচড়ও কাটতে পারবে না। রায়মণি পিছতে পিছতে হাতে পেয়ে গেল একটা চিনে মাটির ফুলদানি। ফুলদানিটা হাতে তুলে সজোরে আঘাত করলো অনুরাগের কপালে বরাবর। আর্তনাদ করে অনুরাগ লুটিয়ে পড়ল মেঝে। রায়মণি তাড়াতাড়ি বন্ধ দরজাটা খুলে ঘর থেকে বেরিয়ে গেল, কিন্তু ঘরের বাইরে বেরিয়ে সিঁড়ি দিয়ে নামতেই একজন চাকর এসে পথ আটকালেন। কোথায় যাচ্ছ মণিমা? রায়মণি অবাক হয়ে গেল। পর মুহূর্তে বিষয় বদলে গেল রাগে। রক্তচক্ষুতে তাকিয়ে বলে উঠল, তুমি আদৌ জানো কার সাথে কথা বলছো? নিজের সীমা ভুলে গেছো? আমি আমার সীমা ভুলিনি মণিমা। জমিদারবাবু আর বড়বাবুর অবর্তমানে মেজুবাবুই এ বাড়ির কর্তা। উনি হুকুম দিয়েছেন আপনি যেন কোনোভাবেই বাড়ির বাইরে যেতে না পারেন, তাই ওনার হুকুম ছাড়া আপনাকে যে কোথাও যেতে দিতে পারবো না মণিমা। যান, ভেতরে যান। বাবা আগামীকালের মধ্যেই ফিরবেন। ওনাকে তোমার কীর্তির কথা যদি জানাই, কি ফল হবে জানো তো? ক্ষমা করবেন মণিমা, আমরা বংশ পরম্পরায় এবাড়ির নুন খেয়েছি, তাই এবাড়ির বংশধরদের আমরা ভগবান জ্ঞান করি। তাছাড়া আমি আপনাকে যেতে দিলেও সিংহ দরজায় অনেক অস্ত্রধারী সিপাহী বসানো আছে পাহারায়, তাদের চোখেরই আপনি যেতে পারবেন না, তাই বলছি নিজের ঘরে ফিরে যান মণিমা। বটে, কটা মোহরের লোভে উচিত অনুচিত ভুলেছিস তোরা না? গর্জন করতে লাগলো রাইমণি। তোদের মেজবাবু যদি এভাবে আমাকে আটকাতে পারবে, তাহলে ভুল ভাবছে। রায়মণি রাগের বশে তরতর করে সিঁড়ি বেয়ে উঠে গেল। ওর ঘরটা পেরিয়ে ওপরে উঠতে যাচ্ছিল, এমন সময় ঘর থেকে রক্তাক্ত অনুরাগ বেরিয়ে এসে ওর হাতটা শক্ত করে ধরল। কী ভাবলে রায়মণি, সামান্য ফুলদানির খায়ে আমার মৃত্যু হবে? পুরো হাসল অনুরাগ। তোমার ওই কোমল হাতটা পুরুষ মানুষের সেবা করার জন্য, বুঝলে, মারার জন্য না। ওই ফুলদানি মার আমাকে মারা তো দূর, অজ্ঞানও করতে পারেনি। চলো চলো, আর জেদ করো না। নিজেকে বাঁচাতে চাইলে আমায় খাঁচায় তোমায় ঢুকতেই হবে। বিয়ের রাতে পালিয়ে গিয়ে যে ভুলটা করেছিলাম, আজ সেই ভুলটাই শুধরে নেব। তোমার বৈধব্য ঘোচাবো। এই সুধা বাসন্তী কে কোথায় আছিস রে? তাড়াতাড়ি বেনারসের গয়নাকাটি নিয়ে আয়, তোদের মণিমাকে কোণে সাজাতে হবে যে। অতর্কিতেই অনুরাগের হাতে কামড় দিল রায়মণি। অনুরাগ চেঁচিয়ে হাত ছেড়ে দিতে রায়মণি এক ছুটে সিঁড়ি বেয়ে উঠে গেল উপরে। রাগে ফেটে পড়ল অনুরাগ। রায়মণি পিছনে ধাওয়া করল। কি ভাবছো, কোনো একটা ঘরে ঢুকে দরজা বন্ধ করলে আমার হাত থেকে বেঁচে যাবে? মন্ত্র বলে সব দুর্ভেদ্য দরজার আমি এক নিমেষে খুলে দিতে পারি, বুঝলে? রায়মণি যত দ্রুত সম্ভব দৌড়ে চলে উঠে গেল। ক্ষুধিত হায়নার মতো ওকে অনুসরণ করতে চলল অনুরাগ। ছুটতে ছুটতে রায়মণি এসে দাঁড়ালো চারতলার ন্যাড়া ছাদে। বাঁকা হেসে ওর সামনে এসে দাঁড়ালো অনুরাগ। কেন এই অবস্থায় নিজের শরীরকে এতটা কষ্ট দিচ্ছ? আমি তো তোমাকে ভালোবাসি, ভালোবেসেই তো আপন করে নিতে চাই তোমায়। একবার বিয়েতে হ্যাঁ বলেই দেখো না, তারপর তোমার জীবনে সুখই সুখ। অট্ট হাসিতে ফেটে পড়ল রায়মণি। ভালোবাসা? হাসালে। বুঝলে অনুরাগ, দুরকম মানুষ ফুল গাছ ভালোবাসে। এক রকমের মানুষ গাছটাকে সার দেয়, জল দেয়, পরিচর্যা করে, যত্ন করে, কারণ তারা গাছটাকে ভালোবাসে, তার ফুলগুলো পাবার লোভ থাকে না তার মনে। আর দ্বিতীয় প্রকারের মানুষ শুধু সুগন্ধি ফুলগুলোই চায়, গাছটা মরল না বাঁচলো সেদিকে হুঁশই থাকে না তাদের। হাসল রায়মণি। তুমি দ্বিতীয় দলে পড়ো মেজো ঠাকুরপো, যারা মেয়েদের ভালোবাসে ঠিকই, কিন্তু শুধু শরীরের লোভে। তোমার ফালতু জ্ঞান শোনার সময় আমার নেই, ইচ্ছেও নেই। শুধু এটুকু জানি, তোমার জন্য আমাকে প্রচুর কাঠখড় পোড়াতে হয়েছে। একটা সামান্য ভাগচাষি ভিখিরির মেয়ের জন্য এত খেটেছি যখন, সে খাটনির মূল্য তো তোমাকে চোকাতেই হবে। চলো, কনের সাজে সাজাবো, চলো শিগগির। রায়মণির হাত ধরতে গেল অনুরাগ, কিন্তু রায়মণি দ্রুত পিছিয়ে গেল। পিছোতে পিছোতে কখন যে ছাদের কিনারায় এসে দাঁড়িয়েছে বুঝতেই পারিনি। আরও এক পা পিছুতেই টাল সামলাতে না পেরে রায়মণি পড়ে গেল চারতলা ছাদ থেকে। চিৎকার করে উঠল অনুরাগ।
মুহূর্তে রক্তাক্ত হয়ে গেল রায়মনের শরীর। ঝাপসা দৃষ্টিতেও দেখল অদূরেই দাঁড়িয়ে আছে এক ছায়া মানুষ। তাকে চিনতে রায়মণি এক মুহূর্ত সময় লাগলো না। সেই মানুষটা নিজের অস্পষ্ট হাত দুখানি মেলে ধরল, রায়মণিকে নিজের কাছে ডাকল। চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। না ফেরার দেশে পাড়ি দিল পদ্মরাগ আর রায়মণির অনাগত সন্তানও। চমকে চোখ মেলে তাকালো সূর্যমুখী। ও দেখল অন্ধকার নেমে এসেছে বাইরে। ঘরে জ্বলছে একটা টিমটিমে আলো। রাজদীপ ওর জ্ঞান ফেরার অপেক্ষাতেই বসেছিল বিছানার পাশে। অপেক্ষারত ক্লান্ত প্রেমিক নিজের অজান্তেই ঘুমিয়ে পড়েছে। নিজের চেতনায় ফিরে আসতেই কান্নায় ভেঙে পড়ল সূর্যমুখী। রাজদীপ চমকে জেগে উঠল, ঘরের আলোটাও জ্বালালো তাড়াতাড়ি। তোমার জ্ঞান ফিরেছে সূর্য? ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো রাজদীপ। সেই সকালবেলায় তুমি সেন্সলেস হয়ে গেলে। কত ডাকাডাকি যে করলাম আমরা সবাই। তোমার চোখে মুখে জলও দেওয়া হলো, তবুও চোখ খুললে না তুমি। এখন ঠিক আছো তো তুমি সূর্য? সূর্যমুখী রাজদীপের বুকে ঝাঁপিয়ে পড়ে হাউ হাউ করে কেঁদে উঠল। রাজদীপ ওকে শক্ত করে জড়িয়ে ধরে জিজ্ঞেস করলো, কি হয়েছে সূর্য, এভাবে কাঁদছো কেন? কোনো খারাপ স্বপ্ন দেখেছ? স্বপ্ন নয় দীপ, সত্যি দেখেছি। আমাদের অতীত জীবনের একটা খুব অপ্রিয় সত্যি আমি দেখে ফেলেছি। তুমি দেখেছ? না সূর্য, কোন স্বপ্নের কথা বলছো তুমি? দীপ, অনুরাগের নোংরা চক্রান্তে শুধু পদ্মরাগ আর রায়মণিরই মৃত্যু হয়নি, আরও একজন নির্দোষ তার কোমর পলকা প্রাণটা দিতেও বাধ্য হয়েছে। চোখের জল মুছে বলল রায়মণি, সে তো নিষ্পাপ ছিল। বড়দের পারিবারিক অশান্তির ঝড়টা তাকে কেন সহ্য করতে হলো বলতে পারো? তুমি কার কথা বলছো বলো তো সূর্য? আমি তো কিছুই বুঝতে পারছি না। রায়মণির মৃত্যুটা সুইসাইড ছিল না দীপ। আপাত দৃষ্টিতে অ্যাক্সিডেন্ট মনে হলো, আসলে সেটা ছিল খুন। এটা তো আমরা আগেই আন্দাজ করেছিলাম। এটাই কি তুমি দেখলেন? না দীপ। ফোপাতে ফোপাতে বলল সূর্যমুখী, রায়মণি যখন মারা গিয়েছিল 4তলার ছাদ থেকে পা স্লিপ করে, তখনও একা ছিল না। ওর গর্ভে বেড়ে উঠছিল পদ্মরাগের সন্তান। হোয়াট? তুমি বলছো মৃত্যুর সময় রায়মণি প্রেগনেন্ট ছিল? হ্যাঁ দীপ, পদ্মরাগও জানত ওর প্রেগনেন্সির কথা। ইনফ্যাক্ট এই খুশির খবরটা সেলিব্রেট করবে বলেই রায়মণি নিজের হাতে পঞ্চব্যঞ্জন রান্না করেছিল পদ্মরাগের জন্য। সেই খাবারে বিষ মিশিয়ে দিয়েছিল অনুরাগ, আর এভাবেই মৃত্যু হয় পদ্মরাগের। চোখ মুছে বলল সূর্যমুখী, যাই হোক, এগুলো তো তুমি সবটাই জানো, কিন্তু জানো না যে রাজপরিবারের অন্তর্কলহের জেরে মূল্য দিতে হয়েছে সেই একরত্তি ছোট্ট প্রাণটাকে। রায়মণি নিজে শেষ হওয়ার সাথে সাথে হারিয়ে ফেলেছিল নিজের সন্তানকেও। দীপ, কান্নায় ভেঙে পড়ল সূর্যমুখী। রাজদীপ সূর্যমুখীকে শক্ত করে জড়িয়ে ধরে ওর চুলে বিলি কেটে দিতে দিতে বলল, শান্ত হও সূর্য, এভাবে স্ট্রেস নিও না। নেব না? আমরা আমাদের সন্তানকে হারিয়েছি দীপ, তুমি বুঝতে পারছো? রাজদীপ সূর্যমুখীর চোখের জল মুছিয়ে দিল সস্নেহে। আমরা কিচ্ছু হারিয়ে ফেলিনি সূর্য। যেটুকু যা হারিয়েছিলাম ঈশ্বর আমাদের সবটুকু ফিরিয়ে দিয়েছেন। কি বলছো তুমি? ঠিকই বলছি। আমরা যখন নতুন জীবন নিয়ে আবার এই পৃথিবীর বুকে নিঃশ্বাস নিচ্ছি, তাহলে সে কেন ফিরবে না? যাদের প্রতি অন্যায় হয়েছিল মহাদেব তাদের সবাইকে ফিরিয়ে দিয়েছেন সূর্য। নইলে কি জয়ন্ত ফিরে আসতো আবার আমাদের মতো? সূর্যমুখী কিছু না বলে অবাক দৃষ্টিতে চেয়ে রইল রাজদীপের দিকে। বুঝলে না তো? তুমি সেন্সলেস হওয়ার পর ব্রজকাকা একজন ডাক্তার ডেকেছিলেন। এই গ্রামের মানুষের কোনো অসুখ বিসুখ হলে উনি ট্রিটমেন্ট করে। গ্রামের লোক বলে উনি নাকি পেশেন্টের চোখ দেখে আর হার্টবিট শুনেই বলে দেন যে তার কী প্রবলেম হয়েছে। একদম ধন্বন্তরী, বুঝলে? কী বললেন তিনি? উনি গেস করেছেন তুমি প্রেগনেন্ট এবং শিওর হওয়ার জন্য একটা টেস্ট করতে বলে গেছেন। আগামীকাল সকালে ওনার ক্লিনিক থেকে একজন লোক আসবে তোমার ব্লাড স্যাম্পেল নিতে। তবে চাইলে তার আগেই তুমি শিওর হতে পারো। সূর্যমুখী অবাক দৃষ্টিতে চেয়ে আছে রাজদীপের দিকে। অপ্রত্যাশিত সুসংবাদে ও যেন হাসতেও ভুলে গেছে। ওই দেখো, আবার ভাবতে বসেছো। তুমি কি ভাবছো তোমার দীপ মিথ্যে বলছে? না না, আমি একেবারে তা ভাবিনি। আসলে আমি নিজের কানকেও ঠিক বিশ্বাস করতে পারছি না এখনও। কানকে বিশ্বাস না করো, চোখকে তো করবে। নাও এটা ধরো। রাজদীপ একটা টেস্ট কিট সূর্যমুখীর হাতে গুঁজে দিল। একটু পরেই বাথরুম থেকে বেরিয়ে এলো সূর্যমুখী। একটু আগে স্বপ্নে অতীত জীবনে দুঃখজনক সত্যের মুখোমুখি হওয়ার পর যেভাবে শোকস্তব্ধ হয়ে পড়েছিল, হঠাৎ করে পাওয়া এই খুশির খবরে ও একেবারে অপ্রতিভ হয়ে পড়েছিল। রাজদীপের ঝাঁকুনিতে হুঁশ ফিরল সূর্যমুখীর। টেস্ট কিটটা ওর হাতে দিয়ে বিছানায় নিজের গা এলিয়ে বালিশে মুখে
মুখ গুজে কান্নায় ভেঙে পড়ল সূর্যমুখী। টেস্ট কিটে ফুটে উঠেছে পাশাপাশি দুটো দাগ। রাজদীপের চোখ দুটো ভিজে গেল অজান্তে। নিজেকে সামলে ও সূর্যমুখীর কাছে গেল। সূর্যমুখীর চুলে বিলি কেটে দিতে দিতে বলল, উনি তাহলে সত্যিই ধন্বন্তরী, কি বলো? সূর্যমুখী উঠে বসলো। ওর কপালে হাত বুলিয়ে রাজদীপ বলল, এবার তো অন্তত তোমার সিঁথি রাঙানোর অধিকারটুকু আমায় দাও। হ্যাঁ দীপ, আজ আর তোমায় বারণ করবো না। বেশ, তুমি একটু ওয়েট করো, আমি ঠাকুর ঘর থেকে এক্ষুনি সিঁদুর নিয়ে আসছি। রাজদীপ দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে যেতেই ঘরে এসে ঢুকলেন কনক চাপা আর চামেলি। কী মা, জ্ঞান ফিরল? এখন শরীর কেমন লাগছে? বেটার কাকিমা, এই সময়টা একটু সাবধানে থাকতে হয়, তবে ডাক্তারবাবু বলেন সবই ঠিক আছে, শুধু ভারী জিনিস ওঠানো নামানো আর সিঁড়ি দিয়ে ঘন ঘন ওঠানামা করবে না, বুঝলে? মা ঠিকই বলেছে। রাজদীপদা, তোমার ভালোবাসা যে কতটা গভীর তা তো বারবার টের পেয়েছি আমরা। সেই ভালোবাসার ফুল ফুটেছে, তাকে সুস্থভাবে জন্ম তো দিতে হবে, কি বলো? সূর্যমুখীর লজ্জায় মুখ নামিয়ে নিল, কিন্তু পরক্ষণেই মনের আকাশে যেন বিদ্যুৎ চমকে উঠল। চামেলির চোখে চোখ রেখে প্রশ্ন করলো, কী বললে? ভালোবাসার ফুল? কেন, ভুল বললাম? সূর্যমুখী চমকে বিছানা থেকে একরকম লাফিয়ে উঠে চামেলিকে জড়িয়ে দিল। ইউরেকা চামেলি, ইউরেকা! থ্যাংক ইউ সো মাচ চামেলি, থ্যাংক ইউ সো মাচ। এই মেয়ে, পোয়াতি অবস্থায় এভাবে তরাক করে কেউ বিছানা থেকে নামে? বললেন কনক চাপা। এবার একটু ধীর স্থির হতে হবে মা, এভাবে হুটোপাটি করলে হবে না, পেটেরটার কথাও তো ভাবতে হবে নাকি? কিন্তু সূর্যমুখী ভাবনার জগতে ডুবে গেছে। কনক চাপার কথাগুলো কানেই ঢুকছে না ওর। ও আপন মনে হেঁটে চলল ঠাকুর ঘরের দিকে। ঠাকুর ঘরে রাজদীপ কালী মূর্তির পায়ে লাগানো সিঁথুরে নিজের বুড়ো আঙ্গুল ঠেকিয়ে বেরিয়ে আসতে গিয়ে থমকে দাঁড়ালো। সূর্যমুখী দ্রুত পায়ে ঘরে ঢুকে এলো। এ কি সূর্য, তুমি এখানে? হাসলো রাজদীপ। রাজদীপ রায়চৌধুরী বউ হওয়ার জন্য বুঝি আর তর্স হচ্ছে না দেখছি। হাসি মুখে রাজদীপ সিঁদুরটা সূর্যমুখীর সিঁথিতে পরাতে গেল, কিন্তু সূর্যমুখী ওর হাতটা আটকাল। সরি দীপ, এখনও সঠিক সময় আসেনি। সূর্য, ধাঁধার সেই লাইনগুলো মনে আছে দীপ? সুখ ফুল জন্ম নিয়েছে অন্দরে যার, কপাল কিন্তু চাই হওয়া একেবারে শূন্যতার, তার হাতেই বাড়বে কেবল অস্ত্রের ধার, শেষ রাতেই হবে কুসুমের মার। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে।